This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আচ্ছা, ভারতবর্ষ মানে কি বলুন তো? জানি আপনারা বলবেন যে ভারতবর্ষ আবার কি, ভারত ওটা বলা যেতে পারে। ভারতবর্ষ বলে কোনো দেশ আছে নাকি? ভারতবর্ষই ভারত। যদিও দেবেন ঠাকুর লিখেছিলেন ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র না। তাহলে ভারত মানে কি? সেটা কি প্রতি বছর মানে প্রতি 5 বছর অন্তর ভোটের লাইন, আঙুলে কালি আর ইভিএমে ছাপ? দেখুন, যদি ভারত মানে সেটাই হয় তাহলে আগামী শনিবার কারা সেই ভারত নির্মাণে লাইন দেবে জানেন? আরে মশাই, ওটাকে ভোটের লাইন না বলে রেমাল লাইন বলুন। কারণ ভোটের লাইনে তো ওই ক্যানিং, গোসাবা, নামখানা, হিঙ্গলগঞ্জ, পাথর প্রতিমা, মৌসুনি, সাগরদ্বীপ এখানকার মানুষজন সব দাঁড়াবে। যেখান দিয়ে ওই রেমালটা গেল ওই সব জায়গা 4 দিন পর, মানে সব কটা জায়গা কিন্তু 4 দিন পর ওই ভোটের লাইনে দাঁড়াবে। আর তার আগে আগামী কটা দিন ওইসব এলাকায় কাদের লাইন পড়বে জানেন? নেতাদের। নেতারা ভোটের আগে লাইনে দাঁড়ান যাতে ওই ভোটের দিন লাইনে দাঁড়িয়ে জনতা মানে ভোটার আর কি তাকেই ভোটটা দেন। কিন্তু নেতারা যদি ধরুন মানে নিয়ম করে 5 বছর প্রত্যেক বছর প্রত্যেকটা সময় যখন দরকার তখনই ওই জনতার দরজায় গিয়ে দাঁড়ানোর প্র্যাকটিস করতেন, তাহলে ভোটের আগে এরকম পড়িমড়ি করে দৌড়তে হতো না। শনিবার 7ম দফার ভোট, বৃহস্পতিবার সন্ধে 6টা পর্যন্ত প্রচারের সুযোগ। ডান, অতি ডান, বাম, অতি বাম, মানে যে যেখানে ভোটে দাঁড়িয়েছেন তাদের আমরা একটা ঠিকানা দিচ্ছি, নামখানার দারিকনগর গ্রাম। ভোটের আগে সম্ভব হলে একবার ওই ঠিকানাটায় ঘুরে আসুন না, গেলে ভারতকে দেখতে পাবেন। ওই দেখুন, রাস্তায় ঘষ্টাতে এগিয়ে আসছে ভারতবর্ষ। এগিয়ে আসছেন দয়মন্তী সামন্ত। দয়মন্তী সামন্ত দাঁড়াতে পারেন না, হাঁটা তো দূরের কথা। দয়মন্তী সামন্ত শরীরটাকে ছ্যাঁচড়াতে এগিয়ে চলেন। দয়মন্তী সামন্ত সামনে মানুষ দেখে ডুকরে কেঁদে ওঠেন। দয়মন্তী কথা বলতে পারেন না, কথা জড়িয়ে যায়। দয়মন্তীর চোখের জল আলাদা করে নজর কাড়ে না। বৃষ্টির জলের সঙ্গে দুগাল বেয়ে নামা নোনা জল মিশে যায়। দয়মন্তী এসে দাঁড়ান রাস্তার পাশে একটা ঘরের সামনে। এই ঘরে দয়মন্তী থাকেন। বাঁশের খাঁচায় পলিথিন জড়ানো ঘর, ঠেকনা দেওয়া দরজা। দয়মন্তী দেখান ঘরের চালের দিকে। ঘরের চাল বলতে ছিল প্লাস্টিকের ছাউনি, ছিল কিন্তু নেই। রেমাল আসার আগেই দমকা হাওয়া উড়িয়ে নিয়ে গেছে ছাউনিটা। দয়মন্তী বলে চলেন স্বার্থপর হাওয়ার কথা। তিরপলের ঘর তো একাই ঝড় আসছে না, কালকে দুপুরে। ঝড় জলের সময় কেউ ত্রাণ শিবিরে নিয়ে যায়নি চলৎ শক্তিহীন দয়মন্তীকে। দয়মন্তীর প্রতিবেশী বলেন দয়মন্তী বার্ধক্য ভাতা পেতেন, বন্ধ হয়ে গেছে। আর প্রশাসন থেকে কেউ দেখতে আসেনি আর জিজ্ঞেসও করেনি কীরকম আছে মানুষটা। আর তার বয়স্ক ভাতাটাও বন্ধ হয়ে গেছে আজকে 6 মাস মতো। কথার মধ্যেই দয়মন্তী ডুকরে ওঠেন, ও মা খেতে দিবি? প্রতিবেশী তখনও বলে চলেন দয়মন্তীর দুর্দশার কথা। দেখাশোনার মতন কেউ নেই, খাওয়া দাওয়া সব টোটালি বন্ধ। আমাদের বাড়ি থেকে এখন খাওয়া দাওয়া করছি। দয়মন্তীর বাড়ি নামখানার দারিকনগরে। নামখানার দয়মন্তী ওই ভাঙা ঘরের সামনে কেঁদেই চলেন। সেই কান্না ছড়িয়ে পড়ে ভারতবর্ষে, ভোটের ভারতে।
এই ভারত থেকে আমরা অনেক দূরে, জানেন তো, অনেক অনেক দূরে। এই ভারত বাস্তব, এই ভারত রূঢ় বাস্তব। সেই জন্যই নেতারা হয়তো এই ভারতটাকে খুব একটা চেনেন না। দরকার কি? হ্যাঁ, নির্বাচনের সময় এই ভারতের খুব একটা দরকার নেই। এই সময় কাদের দরকার জানেন? এটা চালু কথার ভোট ব্যাংক, মানে যে ব্যাংকে সব রাজনৈতিক দলই যে যার নিজের ভোটারের ভোটকে ওই ফিক্সড ডিপোজিটের মতো করে ফিক্সড করে রাখতে চান। এবার সেটাকে ম্যাচ ফিক্সিংয়ের মতো ফিক্সিং বলবেন কি না সেটা তো আপনার ব্যাপার, কিন্তু দয়মন্তী সামন্তকে দেখে বোঝা গেল তাকে কোনো রাজনীতি না নিজের আমানত বলে মনে করেনি। করলে হয়তো এই বৃষ্টিতে ভাঙা ঘরের সামনে থেকে এভাবে বসে থাকতে হতো না। দয়মন্তী বৃষ্টিতে ভিজতে ভিজতে বলতেন না তার কেউ নেই, শুধুই দয়মন্তী না, সুন্দরবনের মানুষের জন্যই বোধহয় কেউ নেই। এই দয়মন্তী সামন্তদের কথা বললে বোঝা যায়, বা এদের সঙ্গে কথা বললে আরও ভালো বোঝা যায়, যেখান দিয়ে ওই রেমাল চলে গেল, সেখান দিয়ে বছরের পর বছর আয়লা, আমপান, ফণি, ইয়াস সব চলে যায়। এইসব জায়গা দিয়ে নির্দিষ্ট সময় প্রত্যেকবার ভোটও চলে যায়। রং বদলায়, দিন বদলায় না, প্রত্যেকবার ঝড়ের নাম বদলায়, কিন্তু অভিযোগটা বদলায় না। অভিযোগটা কি? কিছুতেই নাকি এই সুন্দরবনের বাঁধগুলো কেউ ঠিক করে না। আরও একটা অভিযোগ আছে, এই অভিযোগটাও কিছুতে বদলায় না। এই সব জায়গা নাকি একেবারে ফিক্সড ডিপোজিটের মতো ফিক্সড হয়ে গেছে দুর্নীতির অভিযোগ, যার জন্য এই মে মাসটা সুন্দরবনের মানুষের কাছে না জানেন একবারে দুর্বিষহ হয়ে যায়। আমরা পড়াশুনো করি, আমরা বিদেশি জিনিসপত্র পড়ি, কবিতা টবিতাও পড়ি মাঝে মধ্যে। তখন মনে হচ্ছিল জানেন তো, ভাগ্যিস টি.এস. এলিয়ট ব্রিটেনে জন্মেছিলেন। তিনি বলেছিলেন না, তার একটা কবিতার মধ্যে আছে, এপ্রিল মাসটা নাকি নিষ্ঠুরতম মাস, অন্তত তার সেরকম মনে হয়েছিল। ব্রিটিশ তো এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কোনো জেলায় যদি জন্মাতেন, তাহলে নিঃসন্দেহে আমি শিওর যে এলিয়ট এই মে মাসটাকে নিষ্ঠুরতম বলে দেখে দিতেন। প্রত্যেক বছর এই মে মাসেই তো ভৌগোলিক কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়, আর সেই ঝড়ের সামনে ভৌগোলিক কারণেই বুক পেতে দিতে বাধ্য হয় সুন্দরবন। কি কপাল! হয় বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গ, সুন্দরবন এই দুটো জায়গায় ছড়িয়ে আছে, আর যে কোনো একটা জায়গায় গিয়ে এই সমস্ত ঘূর্ণিঝড়গুলো আছড়ে পড়ে, জানেন তো, ক্ষতিগ্রস্ত হয়, একদম ছিন্ন ভিন্ন হয়ে যায় এই সমস্ত জায়গাগুলো। এই ২ পরগনা সুন্দরবন এলাকায় ৯ করে ৬০-এর মতো নদী রয়েছে, আর হচ্ছে ৩,৫০০ কিলোমিটার নদী বাঁধ, তার মধ্যে ৭৭৩ কিলোমিটার বাঁধের অবস্থায় সংকটজনক। অল্প একটু, মানে ৫-১০ ফুট যদি বাঁধ ভাঙে জল ঢোকার জন্য যথেষ্ট, সেখানে ৭৭৩ কিলোমিটার, ভাবতে পারেন? মানে এই বিস্তীর্ণ এলাকায় নামমাত্র রয়েছে বাঁধ, বা বাঁধ বলে কোনো জিনিস আর কি। দেখুন, ঝড় ঠেকানোর সাধ্য তো কারণ নেই, কিন্তু বাঁধগুলো যদি ঠিকঠাকভাবে তৈরি হয়, সেগুলো যদি নিয়ম করে সারানো হয়, তাহলে তো অন্তত জল ঢোকাটা কিছুটা আটকানো যায়। কাল রেমাল আসার আগেই কিন্তু কোটালের জলে বহু গ্রাম ভেসে গেছিল, আর তারপর ঘূর্ণিঝড়, টানা বৃষ্টি, ফলে জল ঢুকেই চলেছে। অথচ বাঁধগুলো যদি ঠিকঠাক থাকতো, তাহলে গলা জলে এভাবে সুন্দরবনকে দাঁড়িয়ে থাকতে হতো না। ঝড়টা ম্যানমেড নয়, জানেন তো, কিন্তু বাঁধগুলো তো ম্যানমেড। তাহলে বাঁধের দুরবস্থার দায়টাও তো ম্যান অথবা ওম্যান কারোর না কারোর ওপরেই বর্তাবে, তাই না? আমপান, ইয়াস অথবা রেমাল নাম বদলায়, কিন্তু বাঁধের ভাগ্য, গ্রামবাসীদের ভাগ্য আর একটা মে মাস, আর একটা ঝড়। অস্থায়ী বাঁধগুলোর ছেঁড়া ফাটা জোড়াতালি দেওয়া ছবিগুলো বদলালো না এবারও। উপকূলবর্তী গোসাবা, কুলতলি, বাসন্তী সহ একের পর এক এলাকা আবারও বিপদে, অথচ পূর্বাভাস ছিল আগে থেকেই। 2 মাস আগে জানতে পারছি ঝড় আসছে, সরকারিভাবে কোনো পরিষেবা নেই। উপকূলবর্তী এলাকা হেমনগর সোমবার সকাল থেকেই প্রবল বেগে হাওয়া বইতে শুরু করেছে। উথাল পাথাল ছবি রায়মঙ্গল নদীর। ধৈর্যের বাঁধ ভাঙছে বাসিন্দাদেরও। বাঁধ মেরামতির টাকা কোথায় গেল? শাসক দলের নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এলাকাবাসীর।
ফান্ডে যেসব টাকা পয়সা সেসব তো নিজেরাই খেয়ে ফেলেছে। পার্টির লোক তো নদী বাঁধটাকে ঠিক করতে পারতো। পার্টির লোকেদের বাড়ি দেখে আসুন তিনতলা, তাহলে এখানে নদী বাঁধটা তারা ঠিক করে। কাজ শুরু হয়েছিল কোথাও কোথাও, কিন্তু শেষ হয়নি। গত 2021 সালে ইয়াসের পরে এই বাঁধ মেরামতির কাজ হয়। সাগরদ্বীপের মহিষমারি গ্রাম অপেক্ষায় এই বুঝি বাঁধ ভাঙে। জল উপর দিয়ে চলে আসছে, এরকম একটা পরিস্থিতি আছি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমার এই ডান দিকে রয়েছে ছোট কলাগাছিয়া নদী, আর বাঁ দিকে রয়েছে গ্রাম, আর তার মাঝখানে এই 2 থেকে 3 ফুটের যে বাঁধ, সেই বাঁধের অবস্থা অত্যন্ত সংকীর্ণ হয়ে রয়েছে। গ্রামবাসীরা নিজেরাই হাত লাগালেন শেষমেশ। আর ওই বাঁশ দিয়ে আর দোরমা দিয়ে তৈরি করছে, এখন আবার তো কোন রকম সাপোর্ট দেওয়া হচ্ছে। সারা রাত ঘুম নেই, ভোর রাত এই কাজ করেছি, আর এখনো পর্যন্ত করছি। আমাদের এখানে ঋণবাদ চাই। বাঁশ ত্রিপল দিয়ে উত্তাল নদীকে রোখা যায়? ঝড় শান্ত হলেও কোটাল শান্তি দিচ্ছে না। সেই বাঁধ কতক্ষণ এই নদীর ঝোড়ো হাওয়ার এবং এই জলের রাশিকে সামলাতে পারবে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু বাঁধ ছাপিয়ে জল ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। মনে আছে ছোটবেলায় কিরকম ঝুলন সাজাতাম? প্রথমে সেই প্লাস্টিক একটা বিছিয়ে নেওয়া হতো, তারপর মাটি, ঘাসের চাঙড় সব কিছু দিয়ে একটা কাঠের ঠেকনা দিয়ে একটা পাহাড় বানানো হতো, ঘাস টাস বেছানো হতো, মাটি বসানো হতো, নতুন করে পুতুল বসিয়ে। সেই ঝুলন, ছোটোবেলার ঝুলনের কথাটা কেন মনে পড়লো? এই বকখালি ফ্রেজারগঞ্জে এই মাটির বাঁধের ওপরে এই প্লাস্টিকের ছাউনি দেখতে দেখতে ঝুলন ছাড়া আর কি মনে পড়বে বলুন তো? আগে এখানে শুধু জাস্ট মাটিটা, মানে ওই ঝুলনের সঙ্গে তফাৎ তো এইটুকুনি যে এখানে মাটিটা আগে দেওয়া, প্লাস্টিকটা পরে দেওয়া। ওখানে আমরা আগে প্লাস্টিক পাততাম, পরে মাটি দিতাম। আর ওই পুতুলগুলোর জায়গায় সেখানে তো ওই সুন্দরবনের মানুষজন রয়েছেন। দেখুন, শাক দিয়ে নেতারা মাছ ঢাকতে পারেন, কিন্তু প্লাস্টিক দিয়ে কি আর মাটির বাঁধ ঢাকা যায় বলুন? নাকি বাঁচানো যায়? এই হাওয়ার দাপটে দয়মন্তী সামন্তর ঘরের চালে প্লাস্টিকের ছাউনি থাকেনি, আর এত বড় খোলা জায়গায় নদীর পাড়, সেখানে বাঁধের ওপর প্লাস্টিকের ছাউনি থাকবে? কেউ ভাবতে পারবেন আপনারা? কারুর মাথার মধ্যে এই প্রশ্নটা আসবে না যে কেন এই ছাউনিটা দেওয়া হচ্ছে, কি কাজে লাগবে, দিয়ে কোনো কাজের কাজ হবে কি না? দেখুন, 2009 সালের 25শে মে আয়লা ছিল। 2010 সালে 5032 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। কথা ছিল যে বাঁধের জন্য জমি অধিগ্রহণ করা হবে, ইকোসিস্টেম মেনে একদম পাকা বাঁধ তৈরি হবে। এবার বাঁধ নির্মাণের জন্য যাদের জমি নেওয়া হবে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেবে সরকার। 2011 সালে রাজ্যের সরকারই পরিবর্তন হয়ে গেল। 2014 সালে 4900 কোটি টাকা কেন্দ্রের কাছে ফেরত চলে গেল। কি অদ্ভুত না? এবার এই টাকা ফেরত যাওয়ার কারণটা কি জানেন? কারণ ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি তৃণমূল সরকার। টাকাটা পড়েছিল, খরচই হয়নি। আর খরচ যদি না হয় তাহলে ইউটিলাইজেশন সার্টিফিকেট, মানে কাজে লাগানো হয়েছে সেই সার্টিফিকেটটা আপনি দেবেন কি করে? তাই যা হওয়ার তাই হয়েছে। নিয়ম মেনে টাকাটা যেখানে ছিল সেখানে, মানে কেন্দ্রের ঘরে, কেন্দ্রের কোষাগারে চলে গেছে। এই ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি বলেই তো রাজ্যকে এই 100 দিনের কাজ বা আবাস যোজনা বা মিড ডে মিলের টাকা দেওয়া যাচ্ছে না বলে মোদী সরকার দাবি করে। আমি নিশ্চিত 1 দশক আগে রাজ্যের তৃণমূল সরকার বুঝতে পারেনি যে কেন্দ্রীয় বরাদ্দটা একটা সময় এরকম দুর্মূল্য হয়ে যাবে, যার জন্য নিজেদের গ্যাটের টাকা, মানে রাজ্য সরকার তার কোষাগারের টাকা তো তাদের টাকা বলেই মনে করে, আপনার আমার ট্যাক্সের টাকা নয়। তো সেইটাকে এখন খরচ করতে হচ্ছে এই সমস্ত খাতে। নাহলে সেটা যদি বুঝতে পারতো, এইভাবে কেউ হাতের লক্ষ্মী পায়ে ঠেলে নাকি তখন অন্য কিছুকে লক্ষ্মী মনে হয়েছিল? কি মনে হয়েছিল? যত ওই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকবে ততই এই বাম সরকারের ব্যর্থতার কথা ফলাও করে প্রচার করা যাবে, বলা যাবে দেখো কি ছিল, আসছে আমরা অন্য ব্যবস্থা করব। আসছে করে কতগুলো বছর চলে গেল বলুন তো। অবশ্য এখন তো টাকা নেই, কিন্তু টাকা থাকলেও কি সবসময় কাজ হয় বলুন? এই যে গ্রামবাসীদের কথা শুনলেন না, বাঁধের টাকা তাদের অভিযোগ যে নেতাদের পকেটে যায়। অর্থাৎ একটার পর একটা ঘূর্ণিঝড় আসে আর যায়, কিন্তু দুর্নীতির অভিযোগটা থেকে যায়। তার কারণ ওই শুধুই অভিযোগ নয়, এটা বাস্তব। ওই মুখ্যমন্ত্রী বলেছিলেন, মনে আছে, ত্রাণের টাকা নিয়ে যারা কাটমানি খেয়েছেন ফেরত দিন। অর্থাৎ শুধুই অভিযোগের স্তরে নেই ব্যাপারটা, সার্টিফাইড, বাস্তব। আর ওই বললাম দুর্নীতির অভিযোগ
সেটা কীরমভাবে আটকে থাকে, মানে ঘূর্ণিঝড় একটা সময় স্থিমিত হয়ে যায়, কিন্তু দুর্নীতির অভিযোগগুলো কিছুতেই থিত হয় না। এই বাংলার রাজনীতিতে তার কীরকম অবস্থা জানেন, সেই পুরাতন ভৃত্য, না ছাড়ালে না ছাড়ে কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য, সেটাই থেকে গেছে আর কি এই দুর্নীতির অভিযোগগুলো। আচ্ছা, এই পুরাতন ভৃত্যকে আদৌ কেউ ছাড়াতে চায় তো? উড়িষ্যা গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য তার রাজ্যকে যেভাবে প্রস্তুত করেছে, আমরা তার ছিটে ফোঁটাও নেই আমাদের রাজ্যে। আইলার পর থেকে বাঁধার জন্য বামফ্রন্টের সরকার তখন টাকার সংস্থান করে সমস্ত ব্যবস্থা হলো, কিছু কাজ বামফ্রন্ট সরকার থাকাকালীন করে যেতে পারলো, তারপর আর কিচ্ছু হলো না, টাকাগুলো ফেরত চলে গেল। বাজেটটা যে জায়গাতে গিয়ে দাঁড়িয়েছিল, আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম যে আপনারা 50% দেন, আমাদের রাজ্য সরকার 50% দেবেন, কিন্তু রাজ্য সরকারের একার পক্ষে সেটা করা সম্ভব হয়নি। ইরিগেশন দপ্তর গোটা যার দায়িত্ব সুন্দরবনকে রক্ষণাবেক্ষণ করা, সেখানে চুরি হয় না, সেখানে ডাকাতি হয়। কোথায় সরকার, কোথায় সেচ দপ্তর, কোথায় ব্যবস্থাপনা? একটা কথা আপনাদের কাছে স্বীকার করা ভালো, যে আমাদের যে ফ্লাড সেন্টারগুলো দীর্ঘদিন ব্যবহার না করার কারণে যে টয়লেটগুলোর অবস্থা খুবই খারাপ। সত্যি বাস্তবকে স্বীকার করা ভালো যে আমরা সেটা মনিটরিংও করিনি, নিজেরা আমাদের পঞ্চায়েত সমিতিও মনিটরিং করেনি বা গ্রাম পঞ্চায়েতটা মনিটরিং করেনি, যে কারণে এটা একটা ত্রুটি থেকে গেছে। আপনারা 24 পরগনায় গেলে, দক্ষিণ 24 পরগনায় গেলে দেখবেন সুন্দরবনের নদীবাঁধগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। নতুন টেকনোলজি মমতা বন্দ্যোপাধ্যায় আমদানি করেছেন, ত্রিপল টেকনোলজি। এই সময় এই যে টাকাটা যাবে, এই টাকাটা লুট করে খাওয়ার জন্য এটাই ভোটের দিন ব্যবহার হবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।